সেই দিনই আমি বাবার হাত ধরে বাড়ি চলে আসি। আর আসার আগে আমার শাশুড়ি মাকে বলে এসেছিলাম, আপনি না বলেছিলেন আমি আপনার মেয়ে, আপনি মা হয়ে এটা কিভাবে করতে পারলেন? আপনার নিজের মেয়ের সঙ্গে কি আপনি এটা করতে পারতেন? যদি জানতেন আপনার মেয়ের জামাই বিদেশে আর একটা বিয়ে করে বউ বাচ্চা নিয়ে থাকছে, আপনি যদি প্রকৃত মা হতেন তাহলে কখনই আপনার ছেলের এই অন্যায়কে প্রশ্রয় দিতেন না। আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে কখনই আপনি এটা করতেন না। আপনি আমার হয়ে অত্যন্ত কিছু একটা করতেন। আপনি সেই 5 বছর আগে আমাকে জানালে হয়তো আমার জীবনটা অন্যরকম থাকতো, কিন্তু আপনি আমার জীবন থেকে অনেকগুলো বছর নষ্ট করে দিয়েছেন। আপনার কোনো অধিকার ছিল না। আপনার কোনো অধিকার ছিল না আমার জীবনটা নষ্ট করার জন্য। তবুও এমনটা আপনি করলেন। লোকটার দিকে তাকিয়ে বলছিলেন আপনি অন্য কারো প্রেমে পড়েছেন, অন্য কারোর সঙ্গে সংসার পেতেছেন। এই ব্যাপারটা একবার আমাকে বললে আমার জীবন থেকে এতগুলো বছর নষ্ট হয়ে যেত না। আর আপনি যদি এরকমটা করবেন তাহলে যাওয়ার আগে আপনি এই বিয়েটা কেন করেছিলেন? তখন তো আপনি অবুঝ ছিলেন না। সবাই নিশ্চুপ থাকায় আমি তখন আবারও বললাম, আপনি আমাকে মুখে এই মুহূর্তে তালাক দিয়ে দিন এবং তালাকনামা রেডি করে সেখানেই সই করে আমি দিব। আর আপনাদের বিরুদ্ধে আমি পুলিশ কোনো ঝামেলা হতে নিলাম না। আমি চাই আপনাদের শাস্তি আল্লাহ নিজ হাতে দিক। আপনাদের জেলে ফলে হয়তো 2 দিন পর আপনারা ছাড়িয়ে চলে আসবেন। এত বড় অন্যায় করো 2 দিনের মুক্তি হয়ে ঘুরে বেড়াবেন। এর চেয়ে ভালো এক্ষুনি আপনারা ঘুরে বেড়ান আর অপেক্ষা করুন আপনাদের শেষ পরিণতি। আমার বিশ্বাস আমার রব আমাকে ফেরাবেন না। আপনাদের কথা অন্যায়ের জন্য আমাদের আফসোস করতেই হবে। আপুর মন মানসিকতা ছিল অন্যরকম। যে ভালো তাকে খারাপ বলার সাধ্য হয়তো কারো হয় না। আপুর বিয়ের আগ পর্যন্ত ওই বাড়ির আপু আমার খুব ভালো বন্ধু ছিল। সেদিন আপু আমার এই পরিণতি দেখে কান্না করে দিয়েছিল। কান্না করতে করতে তার মাকে বলছিল, এ তুমি কি করলে মা? তুমি তো আমাকেও অভিশপ্ত করে দিলে। আজ আমার নিজের পরিবারের উপর নিজেরই ঘৃণা হচ্ছে। দুলাভাইয়ের হাত ধরে ভীষণ কান্না করে বলছিল, শুনেছি মায়েরা পরের মেয়ের উপর অন্যায় করলে সেই অন্যায়ের অভিশাপ নিজের মেয়ের উপরেই এসে পড়ে। আমি ভীষণ ভয় পাচ্ছি। তুমি কখনো আমার সঙ্গে এমন করবে না। প্রয়োজনে আমি এই পরিবার ত্যাগ করব। যেই পরিবার এমন অন্যায় হয় সেখানে আমার দম বন্ধ হয়ে আসবে। দুলাভাই তাকে আশ্বস্ত করেছিল যে সে এমনটাই কখনোই করবে না। আবু তাকে বলেছিল, তোমাকে আমি কখনো চোখের আড়াল হতে দেব না। আমার হাত জোড়া ধরে বলছিল, বোন আমি কিছু জানতাম না, বিশ্বাস করো, তাহলে আমি তোমাকে এই নরক যন্ত্রণা থেকে আরও আগে মুক্তি দেওয়ার চেষ্টা করতাম। আমি আপুকে আশ্বস্ত করে বলছিলাম, যে কখনো অন্যায় করে না তার উপর অভিশাপ বর্তায় না। যার মন পরিষ্কার তাকে সৃষ্টিকর্তা কোনো না কোনোভাবে নিশ্চয়ই সমস্ত অমঙ্গল থেকে ওই মহিলাকে, মানে আমার প্রাক্তন শাশুড়ি, যাকে আমি দীর্ঘদিন আম্মা বলে ডেকেছি, তাকে শেষ যে কথাটা বলে এসেছিলাম সেটা হলো, আজ যদি আপনি আমার শুভাকাঙ্ক্ষী হতেন, এই অন্যায় না করতেন, বিশ্বাস করুন আমি কখনোই আপনাকে ভুলতাম না। আপনি যদি সত্যি আমাকে আপনার মেয়ের মতো করে আগলে রাখতেন আপনার বিপদে। তার ছেলে তৎক্ষণাৎ উত্তর দিয়েছিল, আমি মাকে আগলে রাখার জন্য তার সন্তান রয়েছে, তোমাকে তো ভাবতে হবে না। লোকটার কথা শুনে কেন জানি আমার ভীষণ হাসি পেল। বললাম, মনে রাখবেন ঘড়ির কাঁটা কিন্তু কখনো এক জায়গায় স্থির থাকে না, সময় কিন্তু কথা বলে। অন্তঃপর সেই সন্ধ্যায় বৈঠকেই আমি ওই লোকটার থেকে মুখে তালাক নিয়ে বেরিয়ে আসি ওই বাড়ি থেকে। এবং পরবর্তীতে আমার বাবা ভাইয়েরা খুব দ্রুত কাগজে কলমে চূড়ান্ত ছড়াছাড়ি করিয়ে নেয়। আমার 2 ভাই দুজনেই আমার যথেষ্ট বড়। আমি তাদের আদরের ছোট বোন। তারা দুজনেই বিবাহিত, ছোট ছোট বাচ্চাও রয়েছে তাদের। চারদিকে অহরহ দেখতে পাই, কোনো মেয়ের ডিভোর্সি হয়ে গেলে বাবার বাড়িতে সে বোঝা হয়ে যায়। ভাইয়ের বউয়েরা ননদকে সহ্য করতে পারে না। শেষমেশ মা বাবারও বোঝায় পরিণত হয় মেয়েরা। ওই পরিবারটা আমাকে ভেতর থেকে ভেঙে নতুন করে তৈরি করে দিয়েছে। যেই মুহূর্তে থেকে আমি তালাকপ্রাপ্ত নারী হয়ে গেছি, আমি সেই মুহূর্তে থেকে মনে মনে আমি নিজেকে নতুনভাবে গড়ার প্রস্তুতি নিলাম। আমার ভাইয়েরা বউয়েরা, মানে আমার ভাবিরা যথেষ্ট ভালো। ছোটো ননদ হিসাবে আমাকে তারা যথেষ্ট ভালোবাসে আমি জানি এবং বিশ্বাস করি। তবুও মনের ভেতরে একটা সংশয় থেকে গেল, যেহেতু আমি চরমভাবে ঠকে এলাম। ওই বিশ্বাসঘাতকদের উপরেও তো আমার বিশ্বাস ছিল, তবুও তারা আমাকে ঠকালো। তাই বাড়িতে পৌঁছে প্রথমেই আমি সবাইকে একত্র করলাম। যদিও তারা সবাই আমাদের সহানুভূতি দেখাচ্ছিল, আমার দুঃখে দুঃখিত হচ্ছিল, চোখ থেকে পানি ঝরাচ্ছিল, তবুও আমি স্থির রইলাম।
কে উদ্দেশ্য করে বললাম, আমি জানি আমি এখন একজন তালাকপ্রাপ্ত নারী, যার সমাজে খুব বাজে একটা দিক। এমন মেয়েদের সমাজে সম্মান দেয় না। সমাজের অসম্মান তিক্ত কথা একটা সময় পরিবার থেকেও সেই একই ব্যবহার চলে আসে মেয়েটার উপর। একটা সময় মেয়েটা সেই পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়, একটা সময় সেই পরিবার সকলের ভালোবাসার হাওয়ায় মিলিয়ে যায়। আমার কথায় আপনারা আর কষ্ট পেলেও এটাই চরম সত্যি কথা। আমি জানি আমি আমার পরিবারকে খুব ভালোবাসার একজন, তবু আমি বলছি আমার এই পরিস্থিতি নিয়ে যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে আমাকে আগে বলে দিও, আমার কথায় কষ্ট নিও না। কারণ আমার এই কথাগুলো বলার কারণ হলো আমি এই পরিবার থেকে বিশ্বাসঘাতকতা পেয়ে আবার তোমাদের কাছে এমনটা পেলে নিজেকে হয়তো টিকিয়ে রাখতে পারবো না। এর চেয়ে ভালো হবে আমাকে আগে পরিষ্কার করে বলে দাও। ভাবিদের উদ্দেশ্যে বলছি, আপনারা কষ্ট নেবেন না। আমাকে নিয়ে যদি আপনাদের কারো বিন্দুমাত্র সমস্যা থাকে আপনারা এখনই পেশ করুন। পরবর্তীতে আপনারা নিজের মধ্যে ঝামেলা তৈরি করবেন না, এটা আমাকে ভীষণ পীড়া দেবে। তাই আপনারা এখনই সমঝোতা করে নিতে পারেন, এটা আপনাদের জন্য একটা বিশেষ সুযোগ। তাছাড়া আমি আপনাদের একটা আশ্বাস দিচ্ছি, আমাকে নিয়ে আপনাদের বেশ বেগ পোহাতে হবে না। আমার বাবা আমাকে কষ্ট করে পড়াশোনা করিয়েছেন, তার মূল্য আমি রাখতে পারবো, এইটুকু বিশ্বাস আমার নিজের উপর রাখি। সেদিন আমার পরিবার আমাকে হতাশ করেনি, আগলে নিয়েছিল আমাকে। ভাবিরা তো আমাকে বলে ফেলেন, তুমি আমাদের ছোট বোন, আমরা তোমার উপর কখনো বিরক্ত হবে না। তবে সংসারে একসঙ্গে থাকতে গেলে টুকটাক মনোমালিন্যতা হয়, তবে তা আমরা একে অপরকে মিলে সমঝোতা করে নেব। তুমি এমনটা করবে, ব্যাস আর কোনো কষ্ট রইল না আমাদের। বাবা ভাইয়েরাও মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, তুই চিন্তা করো না, নিশ্চয়ই তোমার সামনে ভালো কিছু হবে ইনশাল্লাহ। এরপর আমি আমার সম্পূর্ণ মনোযোগ আমার পড়াশোনার ক্যারিয়ারের দিকে দিলাম। তোর মনে পড়তো না ওই লোকটার কথা? স্বামী হিসেবে তাকে আমি ভালোবাসতাম, এবং আমার এই মন আমি অনেক অন্যতে কোথাও দিলাম না, কারণ আমার স্বামী আছে। যদিও তার সঙ্গে কাটানো আমাদের সুন্দর কোনো স্মৃতি নেই, তবুও প্রথম ভালোবাসা ছিল সে আমার। তার সঙ্গে বিয়েটা শুধু আমার একটা কালো অধ্যায়, ব্যাস আর কিছুই না। তার দ্বিতীয় স্ত্রী কেমন ছিল সেটা আমি জানি না, তবুও আমার ভেতরে ভেতরে একটা ইচ্ছা ছিল যেন সে আমাকে ঠকানোর জন্য একবার হলেও আফসোস করে। সেদিন থেকে আজ কয় বছর হলো, 3 বছর কেটে গেল। তাদের আর কোনো খোঁজ নিয়েছিলি? কি অবস্থা আছে এখন ওই শয়তান মহিলার? ছুটিতে ছুটিতে বাড়িতে গেলে কার কথায় শুনতাম তার ছেলে নাকি বউ বাচ্চা নিয়ে মাসখানেক পরেই চলে গিয়েছিল, এরপর আর আসেনি। আর তার মেয়েটাও সেদিনই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, মায়ের সঙ্গে আর কথা বলে না, যোগাযোগও রাখে না। এসব কথা আমার আর পরিবারের কেউ তোলে না, ভাবে হয়তো আমি কষ্ট পাবো তাই। আমি অবশ্য বেশ কিছুদিন পরেই ওই স্থান ছেড়ে দিয়েছিলাম, মানে আমি অন্য ভার্সিটিতে চলে গিয়েছিলাম আর হোস্টেলে উঠে গিয়েছিলাম অন্য শহরে। যদিও আমার পরিবারের ইচ্ছা ছিল না আমাকে দূরে পাঠানোর, তবুও আমার জেদের কাছে তারা হার মেনেছিল। পরবর্তীতে সে ব্যবস্থায় ভাইয়া করে দিয়েছিল, কারণ তারা লক্ষ্য করেছিল সেখানে থাকাটা আমার জন্য আসলে বিরক্তিকর। পাড়া প্রতিবেশীর কারো দয়া মাখা কথা, কারো টিটকারি, কারো তিরস্কার, এগুলো আমার কাছে ভীষণ বিরক্তিকর করছিল। আমার ভয় ছিল কখন না জানি আমি বাবার ভাইয়ের কাছে বিরক্তিকর হয়ে ওঠে। যদিও তারা আমাকে ভীষণ ভালোবাসে, তবুও ভালোবাসার মানুষের কাছে বিরক্তিকর হতে খুব একটা সময় নেয় না। চারিদিকে তাকাতেই দেখতে পারবে এমন ঘটনা অনেক আছে। তাই নিজেকে প্রতিষ্ঠিত করতে বাকি পড়াশোনা করতে করতে আমি বিভিন্ন চাকরির জন্য অ্যাপ্লাই করলাম। অনার্স শেষ করার পরই নিবন্ধন পরীক্ষায় টিকে গেলাম। প্রাইমারি স্কুলে চাকরি হয়ে গেল আমার। মাথার উপর বাবা ভাইয়ের ছায়া ছিল বলে হয়তো আমি খুব সহজেই এগিয়ে গিয়েছিলাম। এরপর মাস্টার শেষ করলাম, এখন বিসিএসের জন্য চেষ্টা করছি। এই 3 বছর তোর বিয়ের প্রস্তাব আসেনি কখনো? হ্যাঁ এসেছিল। এই বিয়ের প্রস্তাবের জন্য মূলত আমার আপনজন আমার পুরাতন ভার্সিটির পুরাতন জায়গায় ছাড়তে হয়েছিল। সেখানকার মানুষের ধারণা ছিল আমি বোধহয় পুরোপুরি অচল হয়ে গিয়েছি, তাই তারা আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসতো। কেউ বিপত্তি, 2-4টা বাচ্চা আছে, সে বাচ্চাদের মায়ের প্রয়োজন। তবে তাদের শর্তগুলো এমন মনে হচ্ছিল বাচ্চাদের জন্য মা না, মূলত কাজের লোক খোঁজা হচ্ছিল বলে আমার ধারণা। কারো বাচ্চা হচ্ছে না আবার দ্বিতীয় বিয়ে করবে, এরকম আরও কত কি। তুই কি আর বিয়ে করতে চাস না, নাকি ওই লোকটাকে স্মরণ করে সে জীবন কাটিয়ে দিবি? একদম ফালতু কথা বলে মেজাজ গরম করবি না। সংসার জীবনের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। যদিও জানি সবাই এক নয়, তবু নিজেকে যতটা স্ট্রং করার চেষ্টা করি। ওই ঘর পোড়া গরু তো সিঁদুরের মেঘ দেখলেই ডুবাই।
তুই তো দেখতে যথেষ্ট সুন্দর, তোকে কেউ প্রেমের প্রস্তাব দেয়নি? আমি কি সেভাবে চলাফেরা করি? বোঝ, জ্ঞান হওয়ার পর থেকেই তো নিজেকে কালো বুকরে আবৃত করলাম। একটা সময় স্বামীর জন্য নিজেকে নিজের কাছে আনামত রাখলাম, আর এখন আল্লাহর বান্দা হিসেবে নিজেকে আমি আমার সৃষ্টিকর্তার কাছে আনামত রাখছি। তোর অতীতের অবদারটা ভীষণ কষ্টে, তবে আমি হরপ করে বলতে পারি সামনের অবদারটা খুব ভালো যাবে, কারণ আমার ভাইয়া কিন্তু অনেক ভালো। অনন্যা যেন আকাশ থেকে বলল, মানে? শরৎকাল প্রায় শেষের দিকে, হেমন্ত আসবে আসবে করছে, অথচ এই শহরে এখনো বৃষ্টির আনাগোনা। এখন সময় বিকেল 4টে। অনন্যা রাস্তার পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছে। স্কুলের ঝামেলা শেষ করে আস্তে আস্তে সে 2 মিনিট আগেই বাসটা মিস করে ফেলছে। এখন তাকে পরবর্তী বাসের জন্য সে ঘন্টাখানিক অপেক্ষা করতে হবে। আর সারাটা দিন রোদে ঝলকানি ছিল। বেলা গড়াতে না গড়াতে আকাশটা কেমন কালো হয়ে আছে। আজ অনন্যার মন মেজাজ এমনিতেই ভীষণ খারাপ। সকাল সকাল মা ফোন দিয়ে জানালো তাকে বাড়িতে যাওয়ার জন্য, পাত্রপাখি দেখতে আসবে জানিয়েছে তিনি। এই বিয়ে বিয়ে খেলা অনন্যার কাছে ভীষণ বিরক্তিকর। একবার বিয়ে দিয়ে শিক্ষা হয়নি তাদের। অনন্যা বেশ বুঝিয়েছিল তার মাকে, পরক্ষণই যেন না করে দেওয়া হয়। অনন্যার মা জানিয়েছেন পাত্রপক্ষ নাকি ফোন দিয়ে সরাসরি বলেছে, আমরা আজ আসবো, আপনারা না করলেও আমরা আসবো। এরপর আর বলার কিছু খুঁজে পেলেন না অনন্যার বাবা মা। অনন্যা ভেবে পায় কি করে, কি অদ্ভুত এরা। তার উপরে গত 2 দিন আগে রত্না তাকে শেষে যে কথাটি বলেছে সেটা তার মোটেও ভালো লাগেনি। রত্নার সঙ্গে তার পরিচয় হয়েছে অনার্স চতুর্থ বর্ষে। মাঝপথে যখন সে তার পরিচয়ের স্থান পরিবর্তন করে, তখন রত্নার সঙ্গে তার প্রথম আলাপ হয়, বন্ধুত্ব হয়। ধীরে ধীরে তাদের বন্ধুত্বের বেশ গাঢ় হয়। তারা হয়ে ওঠে একে অপরের প্রিয় বন্ধু। অনন্যাকে রত্না বেশ কয়েকবার তার বাড়িতে জোর করে নিয়ে গিয়েছিল। রত্নার মা অনন্যাকে প্রথম দিন থেকে চোখে হারায়। দেখতে সুন্দর, মাধুর্য ব্যবহার, চলাফেরা, শালীনতা যা তাকে আরও আকৃষ্ট করে। তিনি সরল মনে একদিন বলে বসেন, তোমার মতো একটা মেয়ে আমার ছেলের জন্য প্রয়োজন, আমারও তোমার মতো একটা বৌমা প্রয়োজন। তোমাকে আমি আমার মেয়ে বানিয়ে আমার বাড়িতে রেখে দেব। রত্না শুরু থেকে অনন্যাকে বলতো, ইস, তোর মতো একটা মেয়ে যদি আমার ভাবি হতো কত ভালো হতো। মায়ের আশকারা পাওয়ার পর থেকে যেন সারও সাপের পাশ পা দেখে নিয়েছে। তখন থেকে প্রায় সময় কথায় কথায় ভাবি বলে ডেকে উঠবে কি বিরক্তিকর ব্যাপারটা। রত্নার মায়ের এমন কথা শুনে অনন্যার মনে পড়ল তার প্রাক্তন শাশুড়ির কথা। তিনিও তো বলেছিলেন অনন্যা আমার মেয়ে হয়ে থাকবে, অথচ তিনি রেখেছিলেন নিজের স্বার্থে, নিজের প্রয়োজনে। রত্নার মা মনছুরা বেগম যথেষ্ট সরল মনের, তবুও অনন্যার ভয় হয় এমন কথা শুনলে। অনন্যার মনে মনে ভাবে, ডিভোর্সি কোনো মেয়েকে নিশ্চয়ই কোনো মা তার অবিবাহিত ছেলে বউ করতে চাইবে না, সে মেয়েটা যতই সুন্দর হোক না কেন। তাই সে রত্নার সঙ্গে তার জীবন বৃত্তান্ত বলে দিয়েছে এমনটা ভেবে যে রত্না গিয়ে তার মাকে সব কিছু বলবে, নিশ্চয়ই সে আর এখন এমন ডিভোর্সি মেয়েকে নিজের ছেলের বউ করতে চাইবে না। অথচ রত্না কি উত্তরটাই না দিয়ে গেল। মিনিট 5 থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি এসেছে জমিনে। অনন্যা সকালে রোদ দেখে বেরিয়েছিল, যার কারণে ছাতাটাকে সে বাড়িতে বোঝা ভেবে সঙ্গে নেয়নি। এখন সে তার জন্য বেশ আফসোস করছে। আশেপাশে কোথাও কোনো ছাউনি নেই, সে যে সেখানে গিয়ে বসে থাকবে। আকাশ বারবার ডেকে জানান দিচ্ছে ধুম বৃষ্টি নামবে। অনন্যার ভাবনাকে সত্যি প্রমাণ করে দিয়ে ফোঁটা ফোঁটা বৃষ্টি গাঢ় বৃষ্টিতে পরিণত হলো। ইতিমধ্যে সে খানিক ভিজেও গিয়েছে। আশেপাশে তাকিয়ে নিজেকে ভারী বর্ষণ থেকে বাঁচানোর জন্য আশ্রয় খুঁজতে লাগলো। ঠিক তখনই তার মাথার উপর বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল। উপরে তাকিয়ে দেখলো তার মাথার উপরে কালো রঙের একটা ছাতা। পেছনে তাকিয়ে দেখতে পেল একটা পরিচিত মুখ। অনন্যা নিজেকে ধাতস্থ করে বলল, আপনি আপনি এ সময় এখানে? হ্যাঁ, ওদিকে দিয়ে যাচ্ছিলাম, আপনাকে দেখে দাঁড়িয়ে পড়লাম। চলুন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেই। না, তার কোনো প্রয়োজন নেই মিস্টার রিফাত, আমি মেসে ফিরবো না, বাড়িতে যাচ্ছি। আমিও আপনাদের বাড়ির ওদিকেই রাস্তা দিয়েই যাব। চলুন আপনাকে পথে নামিয়ে দেওয়া যাবে। অনন্যা স্পষ্টভাবে জানিয়ে দিল, আপনার সঙ্গে যেতে আমার অস্বস্তি হবে, আপনি এগিয়ে যান। গাড়ি কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আমি যেতে পারবো। আরে চলুন, আমি তো আর আপনার সঙ্গে এখন গাড়িতে বসে প্রেম করব না যে আপনার অস্বস্তি হবে। আমি গাড়ি চালাবো আর আপনি পাশের সিটে বসে থাকবেন। আশ্চর্য তো, আপনি সব কে বলছেন? একটু বেশি বলে ফেলছেন না?
এতে আশ্চর্য হওয়ার কী হলো? আমি আপনার প্রেমে পাগল, তাই আপনি আমার সঙ্গে যেতে অস্বস্তি বোধ করছেন, তাই তো আপনাকে নিশ্চিন্ত করলাম। চলুন, আজকে প্রেমিকা হিসাবে আমি আপনাকে আমার পাশে বসিয়ে নিয়ে যাই। এরপর থেকে না হয় একেবারে বউ হিসেবে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনি কি পাগল হয়ে গিয়েছেন? কী সব উল্টোপাল্টা বলছেন? আমি আবার আপনার প্রেমিকা হলাম কবে থেকে? একদম না, মোটেও পাগল হয়ে যায়নি। চলুন, বৃষ্টিতে ভিজে যাচ্ছেন, ছাতায় বৃষ্টি মানবে না, ভিজে গেলে আপনার ঠান্ডা লেগে যাবে। আমি আপনার সাথে যাব না। রিফাত এবার আর কিছু না ভেবে অনন্যার হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। বৃষ্টির গতি বেড়ে গিয়েছে, গাড়িরও দেখা নেই, তাই অনন্যার তালবাহানা করল না। গাড়ি চলছে তার আপন গতিতে। প্রায় মিনিট 10 কেটে গেল। তাদের ভেতরে নীরবতা। কেউ কোনো উচ্চবাক্য করছে না। নীরবতা ভেঙে রিফাতকেই প্রথম বলল, আমি যাকে ভবিষ্যতে বউ মনে করি, সে এখন আমার মনে মনে প্রেমিকা। গাড়ি থামান, আমি নেমে যাব। আরে তো রেগে যাচ্ছেন কেন? আমি তো আমার কষ্টের কথাগুলো আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনার কষ্টের কথাগুলো বরং আপনি আপনার ভবিষ্যৎ বইয়ের জন্য তুলে রাখুন। তাকে না হয় বলবেন। হ্যাঁ, সে তো বলবই। তাহলে এখন আপনি চুপ হয়ে গেলেই বেশি ভালো হয়। বিয়ের আগে প্রেম ইসলামের দৃষ্টিতে হারাম, সে আমি জানি। তবুও বিয়েটা তো আর এমন নয় যে আমার বিয়ে বললেই হয়ে গেল। বিয়ের আগে পাত্রী পছন্দ করতে হলে পাত্রী পছন্দ করলে সে হয়ে যায় হবু স্ত্রী। আর সেই হবু স্ত্রীকে মনে মনে প্রেমিকা দাবি করাতে কোনো পাপ নেই। তাহলে আপনি বরং সেটাই করুন। ভীষণ উৎফুল্ল মনে বলল, তার মানে আপনি রাজি? আশ্চর্য তো, এখানে আমার রাজি হওয়ার কোথা থেকে আসছে? পাত্রী হিসেবে তো আপনাকেই পছন্দ। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার খারাপ লাগে না এই যে আমি আপনাকে এতবার ফিরিয়ে দিই? তবুও আপনি আপনার ভালোবাসার কথা বলতেই থাকেন। বিরক্ত লাগে না আপনার? আপনার মতো একজন ব্যক্তিত্ববান পুরুষের সাথে তো এমন বিহেভিয়ার যায় না। আমি কি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি কখনো? না, আমি সেটা বলিনি। সচরাচর কোনো ব্যক্তিত্ববান পুরুষদের দেখা যায় না তার পছন্দের মানুষের সামনে বারবার ভালোবাসার কথা প্রকাশ করতে। যদি সেই মেয়েটা বারবার ফিরিয়ে দেয় তাহলে তো আরও না। অথচ আপনাকে বিরক্ত হতেই দেখা যায় না। আমার কাছে ভালোবাসা এমন একটা অনুভূতি যেটা অপরকে সাথে রাখা উচিত না। যাকে ভালোবাসি তাকে না জানাতে পারলে সেই ভালোবাসার কোনো মূল্য থাকে না। তবে যদি জানতাম আপনাকে পাওয়ার কোনো রাস্তা নেই, তখন না হয় একবার জানাতাম, বারবার বিরক্তি করতাম না। তবু আমি জানাতাম। মরে গেলেও ভাবতাম ভালোবাসার মানুষটা তো জানে আমি তাকে ভালোবাসি। অনন্যা চুপ হয়ে যায় রিফাতের কথা শুনে। চোখ জোড়া বদ্ধ করে ছিটে গা এলিয়ে দেয়। রিফাত মুচকি হাসে, যা তার মুখবায়ু আরও উজ্জ্বল উৎফুল্ল করে তোলে। রিফাত অনন্যাকে জানানোর জন্য নিজের গলার স্বর তোলে। ভার্সিটি শেষ করে পায়ে হেঁটে মেসে ফিরেছে অনন্যা। সেদিন রাতের রোদের তাপ ছিল প্রখর, গলা শুকিয়ে কাঠ। নিজের কাছে থাকা পানির বোতলটাও পানিশূন্য। আর মিনিট 10 হাঁটলে গন্তব্যে পৌঁছাতে পারবে অনন্যা। তাই আর পানি কেনার প্রয়োজন বোধ করল না। আরও মিনিট 5 হেঁটে গিয়ে দেখতে পেল লোকজনের বেশ ভিড়। অনন্যা কৌতূহল নিয়ে এদিকে এগিয়ে গেল। বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। ছোট্ট একটা ছেলে বেশ আহত হয়ে পড়ে রয়েছে। যিনি বাইক চালাচ্ছিলেন সেও আহত হয়ে পড়ে আছে, তবে মাথায় হেলমেট থাকা বেঁচে গিয়েছে। আশেপাশে কেউ কেউ ভিডিও করছে, আবার কেউ কেউ ছেলেটার পরিচয় জানার চেষ্টা করছে। এলাকার 2-1 জন চিনেও এগিয়ে আসছে না। 2-1 জনকে দেখা গেল হাসপাতালে নেওয়ার জন্য বলেছে। অনন্যার দূর থেকে মনে হলো ছোট ছেলেটা তার পরিচিত, তাই সে দ্রুত অস্থির পায়ে এগিয়ে গেল। ছেলেটা রাস্তায় রাস্তায় পায়ে হেঁটে হেঁটে ডিম সিদ্ধ বিক্রি করে। নাম আলামিন। আপন বলতে কেউ নেই, যার থেকে ডিম নিয়ে বিক্রি করে তারই বাড়ির এক কোণে রাত কাটে তার। ডিম বিক্রি করে দেয় বলে দুবেলা খাবার জোটে সেখানে। অনন্যার সাথে প্রথম দিনের পরিচয় হয়েছিল। সেদিনও একটা ডিম বিক্রি হচ্ছিল না বলে রাস্তার পাশে বসে কাঁদছিল ছেলেটা। ছেলেটার থেকে তার জীবনের এই কাহিনী শুনে অনন্যার চোখে পানি চলে আসে। অনন্যা সেদিন একটা ডিম খেয়ে তারপর পুরো ডিমের টাকাটাও সে নিজেই দিয়েছিল। যদি ডিম ডিম বিক্রি না হয় তাহলে যে এই টাকাটা মালিককে দিতে পারে, আর যদি বিক্রি হয়ে যায় তাহলে টাকাটা নিজের কাছে রেখে দেওয়ার জন্য বলে অনন্যা। এটা প্রথমে টাকা নিতে চায়নি, অনন্যা জোর করে সেদিন সেদিন দিয়েছিল। এরপর প্রায় অলিতে গলিতে দেখা হলে অনন্যা ছেলেটাকে এটা সেটা খাওয়ায়, মাঝে মাঝে 2-4 টাকা দেয়। ছেলেটা তাকে বড় বোনের মতো সম্মান করে। ছেলেটা আজ এভাবে রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকতে দেখে অনন্যার ভীষণ খারাপ লাগে। এগিয়ে যায় ছেলেটার দিকে। ততক্ষণে একজন গাড়ি ঠিক করে ফেলেছে এদের হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যের জন্য।
সবাইকে উদ্দেশ্য করে অনন্যা বলে, ছেলেটা আমার পরিচিত, আমি তার সঙ্গে যাচ্ছি। বাইক চালানোর লোকটা বেশ আহত হয়েছে, সে আর কেউ নয়, এই লোকটা রিফাত ছিল। অনন্যা অন্যদের উদ্দেশ্যে বলে, আপনারা দুজন ওনাকে ধরে নিয়ে আসুন, আমি ছেলেটাকে নিয়ে যাচ্ছি। হাসপাতালে তাদের চিকিৎসা করা হয়। মাথায় বেশ ভালোই চোট পেয়েছে, বিশ্রাম প্রয়োজন। এই এতিম মশাই ছেলেটাকে কে কে দেবে বিশ্রাম ভেবে অনন্যা চিন্তিত হয়। রোজ টাকা না দিলে নাকি মালিকের বাড়িতে খাবার জোটে না। অনন্যা ও মেয়েরা মিলে মেসে থাকে, তার ছেলেটাকে নিয়ে নিজের কাছে রাখা সম্ভব নয়। অনন্যাকে করিডোরে এভাবে চিন্তিত অবস্থায় বসে থাকতে দেখে রিফাত এগিয়ে এসে বললে, আমি অত্যন্ত দুঃখিত, ছেলেটা এভাবে সামনে এসে পড়বে তা আমি ভাবতেও পারিনি। হুট করে কোথা থেকে এলো বুঝতেই পারিনি। আমি যাই বলি না কেন, যাই করি না কেন, ছেলেটার কষ্ট এই মুহূর্তে আমি ভ্যানিশ করতে পারবো না। তবে আমি সমস্ত চিকিৎসার ব্যবস্থা নিচ্ছি। ছেলেটা আপনার কী হয়? ও আমার কেউ হয় না, এমনি ওর আপন বলতে কেউ নেই। ওই একজন হকার, এই বয়সে হকার করে খেতে হয় ওকে। তবে ও আমার পরিচিত, ওর ওর সঙ্গে আমার প্রায় দেখা হয়, কথা হয়। ও আমাকে আপু বলে ডাকে, আমি ওকে ভাই বলে ডাকি, ব্যাস এইটুকুই। রিফাত বোধহয় মুক্ত হলো অনন্যার এহেন কাজে। তবে অনন্যার মুখ থেকে সে দেখেনি। সেবার অনন্যার সাথে রিফাতের প্রথম দেখা। সেদিন রিফাত অনন্যাকে চিন্তামুক্ত করছিল, বলেছিল ছেলেটাকে আমি আমার বাড়িতে নিয়ে রাখবো, পরিবারের টুকটাক কাজকর্ম করবে, একটা স্কুলে ভর্তি করিয়ে দেব। আপনি নিশ্চিন্তে বাড়িতে চলে যান, আমি আজকে ওকে বাড়ি নিয়ে যাব। সেখানে ওর সেবা যত্নের কোনো ত্রুটি হবে না, আর মা ওকে নিজের ছেলের মতো দেখে রাখবে। সেদিন অনন্যা রিপাতে থেকে নাম্বার নেওয়া করছিল। ফের সেদিন আলামিনকে হাসপাতালে আনা হবে, সেদিন অনন্যাও এসে দেখে যাবে, এমনই কথা হয়েছিল তাদের। এর দুদিন পর লোকটার সাথে দেখা হয়েছিল রত্নাদের বাড়িতে। সেদিন মনসুরা বেগম ভালো কিছু পদে রান্না করেছিলেন বলে রত্নাকে বলে দিয়েছিলেন মেয়েটাকে যেন নিয়ে আসে। রত্না সেও নাছরবান্দা, মা যখন বলেছে তখন অনন্যাকে যেতেই হবে। অনিচ্ছা সত্ত্বেও সেদিন অনন্যা গিয়েছিল রত্নাদের বাড়িতে। তখন ভীষণ হতাশ হয়ে যায় অনন্যাদের বাড়িতে গিয়ে। আলামিনকে দেখে অনন্যা অবাকই হয়েছিল। রত্না তাকে সবটা খোলসা করে যে তার ভাই তাকে এখানে নিয়ে এসেছে। অনন্যার আর বুঝতে বাকি নেই যে সেই লোকটা অনন্যার ভাই। সেদিন একই টেবিলে সবাই বসে খাচ্ছিল, তৎক্ষণাৎ হঠাৎ রিফাতও সেখানে চলে আসায় অনন্যাকে দেখে ফেলে। আলামিন ছেলেটাকে তাকে দেখে বলে, ভাইয়া দেখেন আপু এসেছে। রিফাতকে চুপচাপ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আলামিন আবারও বলে, ভাইয়া আপনি আপুকে চিনতে পারছেন না? সেদিন যে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল অ্যাক্সিডেন্টের দিন। রিফাতের সামনে সবটা ক্লিয়ার হয়, তার হৃদয় অন্যরকম অনুভূতি দোলা দেয়। সেই দিনের মেয়েটা আচার আচরণ কথাবার্তায় আজ তাকে দেখে চোখ জোড়া স্থির হয়ে গেল। বোনের বান্ধবী দেখে মেয়েটাকে কাছাকাছি পাওয়ার আরও সহজ হয়ে যাবে ভেবে হয়তো সেদিন মুচকে এসেছিল রিফাত। রিফাত একটা কলেজের প্রফেসর, সে সচরাচর বোনের ভার্সিটিতে যেত না, তবে সেদিনের পর থেকে প্রায়শই যায়, যা দেখে রত্না ভাইয়ের সঙ্গে মজা নিতে ভুলে না। মনসুরা বেগমও পছন্দ অনন্যাকে। তিনি নিজের ছেলেকে বলেন, মেয়েটাকে তোর কেমন লাগে? এরপর একদিন হুট করে রিফাত অনন্যাকে প্রপোজ করে বলে। অনন্যা কোনো তালবাহানা না করে সাথে সাথেই না করে দেয়। তাকে এও বলে দেয় সে বিয়ে করতে ইচ্ছুক নয়, বিয়ে নামক ঝামেলায় সে জড়াতে চায় না। এরপর থেকে রিফাত অনন্যার পিছু পড়ে থাকে, প্রায়শই অনন্যাকে মানানোর জন্য। তবে অনন্যা সে না করে দিয়েছে তো নাই। অনন্যা রাজি হচ্ছিল না বলে অনন্যার পরিবারেরও আলাপ করেনি রিফাতের পরিবার। মেয়ে রাজি না হলে নিশ্চয়ই পরিবারও রাজি হবে না। তাই রিফাত ঠিক করে আগে অনন্যাকে মানাবে, এরপরেই সে তার বাড়িতে প্রস্তাব পাঠাবে। অনন্যা বেশ চেষ্টা করে জানান অনন্যা তার ভাইকে রিজেক্ট করার কারণ। তাই তার ভাই কোনো দিক থেকে কম নয়, দেখতে শুনতে ভালো, ভালো চাকরি করে, ফ্যামিলি ভালো। রত্না জানা মতে অনন্যার কোনো ছেলের সাথে সম্পর্ক নেই। তাহলে কী কারণে তার ভাইকে অনন্যা মেনে নিচ্ছে না জানতে আগ্রহ প্রকাশ করে প্রচণ্ড। শেষমেশ অনন্যা রত্নার সঙ্গে সবটা খুলে বলে, যাতে সব কিছু জানার পর তাদের সিদ্ধান্ত নিতে বেশ সুবিধা হয়। আর অনন্যা তো নিশ্চিত ছিল তার অতীত জানলে কোনো মা তার ছেলের জন্য ডিভোর্সি মেয়ে চাইবে না, আর কোনো অবিবাহিত ছেলেও নিশ্চয়ই ডিভোর্সি মেয়ে বিয়ে করতে চাইবে না। অনন্যা রিফাতকে নিয়ে স্মৃতিচারণ করতে করতে একটা অন্যমনস্ক হয়ে যায়, যে রিফাত বেশ কয়েকবার ডাকলেও সে শুনতে পায় না। এবার রিফাত বেশ জোরে গাড়ির হর্ন বাজায়, এতে অনন্যা তার ধ্যানচ্যুত হয়। রিফাত ভরু নাচিয়ে বলে, কী ব্যাপার ম্যাডাম, এ তো কী ভাবছেন?
নাকি আজকে আমার গাড়িতে থেকে যাওয়ার প্ল্যান? আমি নিশ্চয়ই সেদে খেদে আপনার বাড়িতে এসে বসিনি, তাই আপনার গাড়ি থেকে যাওয়ারও প্ল্যান নিশ্চয়ই নেই। না মানে কখন থেকে ডাকছি, আপনার কোনো সাড়া শব্দ নেই। আপনার বাড়ির সামনে তো এসে গেলাম। জানালা থেকে বাইরে তাকিয়ে অবাক হয়ে যায়। লোকটা একদম তার বাড়ির সামনে এসে গাড়িটা থামিয়েছে। আশ্চর্য তো, আপনি আমার বাড়ি চিনলেন কী করে? চিনলে মনে মনে ভাবা প্রেমিকার বাড়ি চিনব না তা হয়? রাস্তা মোড়ে নামিয়ে দিয়েই আমি চলে আসতে পারতাম। আমার জন্য আপনার কষ্ট করে এত দূর আসতে হলো, বলে অনন্যা গাড়ি থেকে নেমে বলল। ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতে রিফাত গাড়ি থেকে নামলো। বলল, ম্যাডাম আপনি তো ভারী অকৃতজ্ঞ। আপনাকে এত দূর আমার গাড়ি করে নিয়ে এলাম, আপনি আমাকে আপনার বাড়ির ভিতরে একটু যেতেও বললেন না। কে বলেছিল আমাকে নিয়ে আসতে? বলেননি তো, তাই এমন ব্যবহার করবেন? অনন্যার কথা না বাড়িয়ে ভিতরে প্রবেশ করলো। রিফাত তার পিছু পিছু এলো। যা অনুভব করে অনন্যা অবাক হয়। মনে মনে ভাবলো, লোকটা আমার পিছু পিছু ভেতরে আসছে, আমি না বলা তো অদ্ভুত। কলিং বেলের শব্দ পেতেই ভেতর থেকে দরজা খুলে দেয় একজন। অনন্যার সামনে তাকে রত্নাকে দেখে যেন আকাশ থেকে পড়লো। রত্না ভীষণ খুশি খুশি মনে বলল, আরে এসে গেছে ভাবি সাহেবা, আসুন আসুন ভেতরে আসুন। অনন্যা পেছন তাকিয়ে দেখলো রিফাত মুসকি মুসকি হাসছে। অনন্যা আন্দাজ করে ফেলল, তাহলে এরাই আজকে। রত্না অনন্যাকে ধরে ভেতরে নিয়ে গেল। ভাইকে বলো, ভাইয়া এসে ভেতরে এসো। রিফাত খালি খোঁচা মেরে বলো, কি দিনকাল বলো, অন্যের বাড়িতে এসে আমার বোনই আমাকে ভিতরে ডাকে, অথচ যাদের বাড়ি তারা ভুলেও একবার বলে না।